thequery.com বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা দেখেছেন আমাদের ভূমিকা সম্পর্কে। কদিন আগে ইন্ডিয়া জোটে দিল্লিতে ছিলাম, হিমেল বাতাস কার্যত আমাদেরকে জুবুথুবু করেছে, কিন্তু হাতে গীতা রয়েছে। গীতা ছুঁয়ে কোনো মিথ্যা কথা চট করে বলা যায়, অন্তত হিন্দু শাস্ত্রে যারা বিশ্বাস করে। তো আজকে কোনো যে আলোচনাটা করবো সেটা হচ্ছে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ। এটা কোনো বিজেপির প্রোগ্রাম নয়, এটা শাশ্বত সনাতন ধর্মের অনুষ্ঠান যেখানে প্রধানমন্ত্রী আসতে পারেননি। তাই আজকের অনুষ্ঠান অবশ্যই বিতর্ক থাকবে, কিন্তু কোনো ধর্মকে ছোট করার ইচ্ছা অভিপ্রায় অন্তত কারোরই নেই, না আমার আছে, আমারও নেই। তো পরিচয় করে দিই, অনিন্দিতা পাল, যিনি পূর্ব বর্ধমান জেলার বিজেপির মুখপাত্র। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আব্দুল রব সাহেব, সিনিয়র লিডার, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পূর্ব বর্ধমান জেলার, সিপিএমের বর্ষিয়া, একদম তরুণ তুর্কি, এখন অবশ্য বর্ষিয়ান হয়নি, দীপঙ্কর দে এবং শ্রমিক ইউনিয়ন দেখে। আমরা আলোচনা শুরু করব লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ নিয়ে। অনেক তর্ক বিতর্ক শুরু হয়েছে, বিতর্কে যাব না আমরা। তো আমি যদি একবার শুরুটা যদি এইভাবে করতে চাই, যেটা খুব কাজী নজরুলের বিখ্যাত লাইন আমি একটু অনুমতি নিয়ে পড়তে চাইছি। উনি বলছেন, কবি, যে মোরা একই বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তা নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একশে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে, এক রক্ত বুকের তলে, একশে নারীর টান। অরিন্দাদি, যা ভারতবর্ষে পরিস্থিতি এই মুহূর্তে, যে পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে, কোথাও কি মনে হচ্ছে যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ প্রকারান্তে রাজনীতির একটা মোড়ক? না, আমার সেটা মনে হয় না। আজকে যদি রেড রোড জ্যাম করে ঈদের নামাজ পড়া হতে পারে, সেটাতে যদি কারোর কোনো অসুবিধা না হয়ে থাকে, তাহলে হিন্দু সনাতন সংস্কৃতির অঙ্গ গীতা, তো সেইটা যদি ব্রিগেডে একটা দিনের জন্য পাঠ করা হয়, তাতে তো আমার মনে হয় না যে এটা কোনোভাবে কারোর কোনো অসুবিধার কারণ হতে পারে বা কোনো সমালোচনার কারণ হতে পারে। ঠিক আছে, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আপনি যে প্রথমেই উক্তিটা করলেন যে মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একদম তাই। আমরা বরাবর সেইভাবেই থেকে এসেছি, ভারতবর্ষ বরাবর সেইভাবেই থেকে এসেছি। কিন্তু ঘটনাটা হচ্ছে যে, এবং এই গীতা পাঠে আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, কাজী নজরুল ইসলামের গানই লক্ষ্যকণ্ঠে গাওয়া হয়েছে, হে পার্থসারথী বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। সুতরাং নজরুলকেও আমরা ব্রাত্য করিনি, নজরুলকেও আমরা আমাদের মধ্যেই রেখেছি। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে, যদি এই ঘটনাটাই নজরুল যে সময় এই কথাটা বলেছিলেন, সেটা তো নজরুল নিজের মানসিকতা থেকে বলেছিলেন। কাজী নজরুল ইসলাম নিজে কালী পুজো করতেন, ঠিক আছে? তো সেখানে তো ওনার ব্যক্তিগত মতামত নিয়ে আমি কোনো বিতর্কে যাবই না। কিন্তু তাহলে এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, তাহলে কেন ভাঙলি ভারত, গড়লি পাকিস্তান? তাহলে আপনি আমায় বলুন, ইন্ডিয়া না ভারত না হিন্দুস্তান, এটা কেন করলেন আপনারা? একদিকে বলছেন ইন্ডিয়া হতে পারে, একদিকে বলছে ভারত হতে পারে, একদিকে বলছে হিন্দুস্তান হতে পারে, এটা কেন করছেন আপনারা? না, এটা তো একটা প্রপোজাল মাত্র, প্রপোজাল আসতেই পারে, কোনোটাই তো মোহর লেগে যায়নি কোনো কিছুতে। ইন্ডিয়া নামটা ইংরেজদের দেওয়া, ভারতবর্ষ নামটা সনাতনী নাম, এবার হিন্দুস্তান নামটা আসবে কারোর পছন্দের নাম। আমি আপনাকে কোনো কিছু প্রপোজাল দিতেই পারি, সেইটা কতটা পর্যায়ে পরবর্তীকালে গ্রহণযোগ্যতা আসবে সেটা তো পরের বিষয়। আপনি এখনই এইটা নিয়ে কথা বলছেন কেন? তাহলে একটু ফ্ল্যাশব্যাকে যাই। এলাহাবাদ হয়ে গেল প্রয়াগরাজ, মুঘলসরাই হয়ে গেল দীনদয়াল উপাধ্যায়, আর ফৈজাবাদ হয়ে গেল অযোধ্যা। এটা কি দরকার ছিল? না। আজকে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসকারী যে ছিল বখতিয়ার খিলজি, নালন্দা বিশ্ববিদ্যালয় মানে আপনারা নিশ্চয়ই জানেন পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, সেটা কে ধ্বংস করেছিল? বখতিয়ার খিলজি। এবং নালন্দাতে যাওয়ার জন্য কোন স্টেশনে আমাকে নামতে হবে? না, বখতিয়ারপুর। তা আপনার মনে হয় না নিজের থেকে যে এইটা পাল্টানো দরকার? যেই আমার যে পারম্পরিক যে সংস্কৃতি, আমার পারম্পরিক যে পরিচয়, সেইটা যে এই ব্যক্তি ধ্বংস করেছে, তার নামটা কোনোভাবেই আমার ইতিহাসের পাতায় থাকা উচিত নয়। আব্দুল রব সাহেব, বিতর্ক ইতিমধ্যে শুরু হয়ে গেল। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ নিয়ে আলোচনা শুরু হচ্ছিল, কিন্তু নাম ভারতবর্ষ থাকবে না, হিন্দুস্তান না ইন্ডিয়া বলছে, ইংরেজদের দেওয়া। কিছু স্টেশনের নাম পরিবর্তন হয়েছে, যদি বলছে বখতিয়ার খিলজির কথা বলছেন। ইতিহাসের কথা আমরা প্রত্যেকেই মনে করতে চাই। আমরা বহুত্ববাদী বিশ্বাস করি, ভারতবর্ষ আমাদের শাশ্বত সনাতন ধর্ম যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ইসলাম ধর্ম খুব গুরুত্বপূর্ণ। তো এটা কতটা রাজনৈতিকভাবে
বিভিন্নভাবে এটা নিয়ে আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। আপনি একটু ব্যাখ্যা করুন যে উনি যে কথা বলছেন, যে বখতিয়ার খিলজির কথা বলছেন নালন্দা বিশ্ববিদ্যালয়, উনি প্রয়াগরাজের নাম পরিবর্তনের ক্ষেত্রে যে কথা আমি বললাম তার প্রসঙ্গে তিনি ব্যাখ্যা দিলেন। নতুন ভারতবর্ষের নাম পরিবর্তন হবে কিনা সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে কোথাও না কোথাও রাজনীতিতে অল ইন্ডিয়া ঘুরপাক খাচ্ছে, নরেন্দ্র মোদী সরকার চাইছেন গোটা ভারতবর্ষটাকে। মূলত বলি, আজকে আপনাদের মূল যে বিষয়বস্তু ছিল, আজকে আলোচ্য বিষয়, সেটা ছিল লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের এই বিষয়ে যে রাজনৈতিক একটা লড়াই শুরু হয়েছে এই বিষয়কে কেন্দ্র করে। স্বাভাবিকভাবে এখান থেকেই প্রশ্ন বিভিন্ন ধরনের আসছে এবং বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিতে আমাদের হচ্ছে বা হবেও। আমার আজকের প্রারম্ভিক বক্তা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যিনি বললেন, যা কিছু বললেন, এটা ওনার দলের তরফ থেকে ওনার ব্যক্তিগত অনেক মতামত এটা আছে, নিশ্চয়ই থাকবে, এবং এটা আমরা মানে কেউই কোনো ব্যক্তিগত মতামতকে আমরা অগ্রাহ্য করার জায়গায় থাকি না, কিন্তু নিজস্ব যুক্তিতে সেটা খণ্ডন করার জায়গা আমরা প্রত্যেকে থাকতে পারি। আমরা প্রথমে আজকের দিনটি যেটা এই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ বিষয়ে আলোচনার যে সভা, সেটাতে আজকের দিনটিকে বাছা হওয়াটা আমার মনে হয়েছে যেন একটু আলাদা দিন হলে ভালো হতো, কারণ আজকে বড়দিন, ডিসেম্বর বড়দিন, খ্রিস্টান সমাজের মানুষের কাছে আজকে একটা উপাস্য দিন, ভালো দিন বলে তাদের কাছে। তো এই দিনটিতে আমরা সনাতন হিন্দু ধর্মের শ্রীমদ্ ভাগবত গীতার এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, এবং মূলত ভাগবত গীতা সম্পর্কে আমরা খুব বেশি পণ্ডিত নয়, জ্ঞানী নয়, পড়াশোনাও খুব বেশি আছে বলে আমরা মনেও করি না। তবে যেটুকু আমরা জানি আর কি, যেটুকু বিভিন্নভাবে দেখেছি, পড়েছি, যেটুকুই পড়েছি, তাতে করে যেটা মনে হয়েছে যে এটা মহাভারতের একটি অংশ থেকে, এটা 700 শ্লোকের সংস্কৃত শ্লোকের একটি পুস্তক, ধর্মগ্রন্থ, এবং এটা মূলত সনাতন হিন্দু ধর্মের মানুষদের চলার পথ দেখায়, দিশা দেখায়, কিভাবে তারা চলবে, কিভাবে সমাজ গঠনে তাদের ভূমিকা থাকবে, কিভাবে দেশ গঠনে তাদের ভূমিকা থাকবে, এই নানান ধর্ম আধ্যাত্মিক কিছু কথাবার্তা, কিছু পথ নির্দেশ এইখানে এর মধ্যে রয়েছে। এটা আমরা যেমন জানি, পাশাপাশি সেদিনের 24 তারিখের যে ঘটনা ঘটেছে ব্রিগেডের সমাবেশ থেকে, সেটা প্রারম্ভিক বক্তা ভারতীয় জনতা পার্টির বললেন এটা বিজেপির ছিল না। হ্যাঁ, নিশ্চয়ই এটা ঘোষিত বিজেপির কোনো কর্মসূচি ছিল না। সনাতনী হিন্দু ধর্মের যে একটা সংগঠন আছে, তাদের ঘোষিত কর্মসূচি, কিন্তু প্রমোটেড বাই ভারতীয় জনতা পার্টি, এটা বলতে কোনো অসুবিধা নেই, এবং এটা আমাদের বুঝতেও কোথাও কারোর কোনো অসুবিধা হয়নি। তার কারণ হচ্ছে যে আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে প্রধানমন্ত্রী যখন আসবে না এটাতে জানিয়ে দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার যারা নেতৃত্ব আছেন তারা নিজেরা বলেছিলেন যে এই সভাকে সফল করতে হবে, এবং সভাকে সফল করার জন্য যাবতীয় যা কিছু করা দরকার আমাদের দলীয় নেতৃত্বকে সেই নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেভাবেই তারা এখানে অংশগ্রহণ করে উপস্থিত হবে। আমি এর মধ্যেও কোনো অন্যায় দেখছি না, হতেই পারে, কারণ তারা মূলত ভারতবর্ষের যে রাজনীতিটা তারা এই মুহূর্তে গড়ে তুলেছে, বা রাজনীতির বাতাবরণ তারা তৈরি করেছে, তারা হিন্দুস্তানের কথাটাই তারা মূলত বলছে। তো স্বাভাবিকভাবে এটা হিন্দু সনাতন ধর্মের একটা প্রোগ্রাম, সেখানে হিন্দুস্তানের কথা যারা বলে তারা তো এটাকে নিয়ে একটু বেশি মাতামাতি করবে, এটা এ ব্যাপারে কোনো সন্দেহ থাকার কথা নয়, বা মাতামাতি করার মধ্যেও আমি কোনো অপরাধও দেখছি না। এই যে বললেন ব্যাকডোর দিয়ে আপনি যেটা বলছেন যে ঈদের দিনের নামাজ রেড রোডে যদি হতে পারে, তাহলে গীতা পাঠ কেন হবে না? এ তো আমরা তো কেউ, কোনো রাজনৈতিক দল, ভারতবর্ষের কোনো, বাংলার কোনো বিরোধী রাজনৈতিক দল তো এটাকে অপরাধ বলেনি, এটাকে অন্যায় বলেনি। আমরাও তো এটাকে অন্যায় বলছি না, কিন্তু আমরা অন্যায় কোনটাকে বলছি? আমরা অন্যায় বলছি স্বামী বিবেকানন্দর যে মতামত, যে বক্তব্য, যে বিষয়, সেই বিষয়কে খণ্ডন করতে গিয়ে স্বামী বিবেকানন্দকে বামপন্থী বলে যে ব্যাখ্যা করা, আমরা এই ধরনের অপচেষ্টার
বিরুদ্ধাচরণ করছি মাত্র, এবং তার এটাকে আমরা মনে করছি এই ধরনের একজন ব্যক্তিত্ব, এই ধরনের একজন মহীয়সী, যিনি ভারতবর্ষের জাতকে বিশ্বের হিন্দু মহাসভার যে সমাবেশ হয়েছিল শিকাগোতে, সেখানে তিনি যে ধর্ম প্রচার করে ভারতবর্ষকে চিনিয়েছিলেন, হিন্দু সনাতন ধর্মকে চিনিয়েছিলেন, তাকে যদি এই ধরনের আঘাত, এই ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা বলে, নিম্নমানের কথাবার্তা বলে আঘাত যিনি করতে পারেন, তিনি কতটা সনাতনী ধর্মের মানুষের সমর্থক, আমার সেটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। ভেবেছিলাম যে লক্ষ্যকণ্ঠে গীতা নিয়ে একটু থাকবো, কিন্তু স্বাভাবিকভাবে প্রয়াগরাজ, অযোধ্যা এসব কথা উঠে আসবে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা উনি বলছেন, বক্তিয়া খিলজির কথা বলছেন। কমিউনিস্ট পার্টি তো জানি না ঈশ্বর বা ধর্মগ্রন্থে বিশ্বাস করে কিনা, তারা তো নাস্তিক টাইপের হয়। আমার প্রশ্ন হচ্ছে রে, লক্ষ্যকণ্ঠে গীতা কোথাও না কোথাও রাজনীতির অলিন্দে আগামী 24 লোকসভা নির্বাচনের এটা কি প্রস্তুতি? 1 নম্বর 2, 2024 22 জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হবে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিং এ CPIM পশ্চিমবঙ্গে যে মুহূর্তে আপনারা ইনসাফ যাত্রা করছেন, আপনারা দেখছেন কোথাও না কোথাও এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের পিছনে রাজনীতিকরণ হচ্ছে? দেখুন, আমার খুব আশ্চর্য লাগলো যে লক্ষ্যকণ্ঠে গীতা হলেই তারা হিন্দু মানে প্রমোট করতে হচ্ছে, ব্রিগেডের মাঠকে ব্যবহার করতে হচ্ছে, আবার উল্টো দিক দিয়ে এটাও বলা হচ্ছে রেড রোডে নামাজ, মানে কোথায় কোরআন পাঠ, কোথায় গীতা পাঠ, এর মধ্যেই আমরা ঘোরপাক খাচ্ছি। প্রশ্নটা হচ্ছে বিজেপির যারা আছেন বলতে হবে যে স্বামী বিবেকানন্দ কি হিন্দু বিরোধী? গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা অধিক ভালো, এই কথা বলেছেন যিনি, এবং যাকে কার্যত সবুজ গেরুয়া বসন পরে বলে বিজেপি হাইজ্যাক করে, আমি তাদের কাছেই বলছি শুভেন্দু অধিকারী যে কথা বলেছিলেন ওই ব্রিগেডের প্রোগ্রামের পর, যে না উনি হিন্দু বিরোধী, তাহলে স্বামী বিবেকানন্দ কি হিন্দু বিরোধী? পয়লা নম্বর কোয়েশ্চেন। দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন হচ্ছে, দেখবেন ওই দিন প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদীজি 56 ইঞ্চি ছাতি যার, তিনি একটা বার্তা পাঠিয়েছিলেন লিখিত আকারে, যা দেখেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সোর্স থেকে, এবং সেখানে তিনি যে মেসেজ দিয়েছেন সবাই বলবে, আমি কাউকে তাড়াহুড়ো করতে বলছি না, যে ভারতবর্ষ মানে দেশ অধিক শক্তিশালী হবে, সমৃদ্ধ হবে 2047-এর মধ্যে। তাহলে ধর্মের প্রচার, ধর্মের আধ্যাত্মিক লাইন, ধর্মের আধ্যাত্মিক চেতনার মধ্যে দিয়ে মানুষের তৃপ্তি, যেভাবে মানুষ ধর্মকে বিশ্বাস করে, তাদের সামনে এই কথা বলতে হচ্ছে যে 2047-এর মধ্যে দেশের এই হবে। তাহলে যখন এই কথাটাই উনি বলল, আমি একটু স্মরণ করিয়ে দিই, উত্তর দিতে হবে যারা আছেন, যে 2014-তে নরেন্দ্র মোদী বলেছিলেন আমি ফকির, মানে ফকির মানে যার কিছু নাই। তো ভালো কথা, ফকির। তারপরে ফকিরকে দেখলাম যে 10 লাখ টাকার স্যুট পরে পকেটে 3 লাখ টাকার কলম নিয়ে বিদেশে হাওয়া খাচ্ছে। তারপরে উনি বললেন আমি হচ্ছি চৌকিদার 2000 ইলেকশনে। এবার উনি কার চৌকিদারি করলে? মানুষের না? যারা ব্যাংক লুট করলো, যারা কার্যত মেহুল চোকসি, নীরব মোদী, যাদের নাম আপনারা জানেন, বিজয় মাল্য, যারা লক্ষ কোটি টাকা, মানে লক্ষ্যকণ্ঠে গীতা বলছে লক্ষ কোটি টাকা কার্যত চুরি করে নিয়ে ব্যাংকের টাকা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের, বিদেশে গিয়ে হাওয়া খাচ্ছে। এখন উনি 2024-এ কার্যত এই স্লোগান তুলেছে, আমি ঈশ্বরের বরপুত্র। ভাবতে পারেন কত বড় দাম্ভিক হলে? আপনার কি মনে, দিবাঙ্গ আপনার কি মনে হয়, আমি যেটা বলতে চাইছিলাম যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ কি রাজনীতি? আমি তো শেষে ওইটাই আমি বলছি এটা কি মনে হচ্ছে 2024, আমি আসবো অনিন্দিতা, আপনার কাছে আসবো, কোথাও না কোথাও রাজনীতি শুরু গলিতে একটা চেনা ছক তৈরি করে দিল কি? আমি তো সেই ছকের কথাই বলছি। দেখলেন না 14, 19, 24-এর ছকে যাচ্ছে ওরা, 24-এ এই ছকেই যাচ্ছে, যে 47 পর্যন্ত চেনেছে, মানে ধরে নিয়ে যে 47 পর্যন্ত ক্ষমতায় থাকবে, সেটা তো 24 নরেন্দ্র মোদী অনেক বয়স হয়ে যাবে, অনেক ও দল থাকবে হয়তো ভাবছে। যাই হোক, আমার সেটা আলোচনার বিষয় না। আমার বিষয়টা হচ্ছে এখন উনি বলছেন আমি ঈশ্বরের বরপুত্র। যাই হোক, তাহলে ঈশ্বর কে? ওনার ঈশ্বর কে জানেন? আদানি। কেন বলুন তো আদানি ওনার ঈশ্বর? একমাত্র প্রধানমন্ত্রী যিনি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বাঁচানোর জন্য বিদেশে যায় না, আদানি কটা কয়লা খনির বরাত পাবে, কটা বন্দর পাবে, তার জন্য উনি গ্রিসে যান, তার জন্য উনি অস্ট্রেলিয়া যান। তাহলে আমরা মানুষের সামনে এই কথাই বলছি, দেখুন প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত পরিসরে ধর্মাচরণ করার, ধর্মের উপর বিশ্বাস রাখার অধিকার। আপনারা বিশ্বাস করেন এই সমস্ত? সবই বলছি, দেখুন বিশ্বাস করা না করা যেমন অধিকার আছে, আবার বিপরীত মত দেওয়ার অধিকার আছে। তাহলে কোনটা আমরা মানব? সংবিধান যেমন আমাকে ঈশ্বরের মানে ভক্তি, সাধনা, ধর্মাচরণ করার অধিকার দেয়, আবার সেই সংবিধানই বলে আপনারা দর্শনে বিশ্বাস করেন। দর্শন হচ্ছে মানুষের দর্শন। আমি অনেকক্ষণ তো রয়েছেন, ভেবেছিলাম যে রাজনীতিটা হবে না, কিন্তু রাজনীতি চলেই আসছে, কিছু করার নেই। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, ওরা বলছে যে রাজনীতির শুরু করি, ওরা বলছে বিলগ্নীকরণ, ওরা বলছে রেল, অনেক কথা চলে এলো।
এই সামগ্রিক পরিস্থিতি উনি বলছেন 2047 পর্যন্ত আপনারা থাকবেন। আমার ভাই দীপঙ্করকে কথায় উদ্ধৃতি দিয়েই বলছি আর কি, যে ও মনে হয় একটু কনফিউজ আছে, মানে ও কোন বিষয়টা নিয়ে বলবে আর কোন বিষয়টা নিয়ে বলবে না, ও নিজেই মনে হয় পুরো টোটালি কনফিউজ হয়ে গেল। ওর কথা কিছু ধরেই বলছি। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ থেকে উনি চলে গেলেন রেল উনি জায়গায় চলে গেছেন, তাই তো? না, কিন্তু বক্তব্যটা হচ্ছে পরিষ্কার। উনি বলছেন, যেটা রব সাহেব বলছেন, যে কোথাও না কোথাও রাজনীতির সন্দিগ্ধকরণের সরু গলি কিন্তু তৈরি হলো 24শে ডিসেম্বর। আচ্ছা, এটা ওনার ব্যক্তিগত মতামত, কারণ রব সাহেব উনি নিজেও আগে বলেছেন যে আমার পূর্ববর্তী বক্তা নিজের ব্যক্তিগত মত বলেছেন। আমিও এটাই বলছি যে এটা রব সাহেবের ব্যক্তিগত অভিমত, এটাই যে সার্বিক সেটা আমি বলছি না, এটা ওনার ব্যক্তিগত মতামত হিসেবে উনি রেখেছেন। ওনার যেটা নিজে অনুধাবন করেছেন নিজের অভিজ্ঞ চোখ দিয়ে, সেইটা উনি ওনার সামনে রেখেছেন। এটা রব সাহেবের কথা অনুযায়ী বলছি। আর আমার ছোট ভাই দীপঙ্করের কথা ধরে বলছি, আজকে যে নামগুলো এলো, নীরব মোদি, মেহুল চোকসি, অমুক তোষক, যাদের কথা বললো, তাদের লোন দেওয়ার ব্যাপারটা কার আমলে হয়েছিল, কত সালে হয়েছিল, সেটা কি ওনার জানা আছে? পালিয়েছিল, এখনো ধরে আনতে পারছেন না, সেই উত্তরটা দিন। অন্যজনকে বলতাম আসবো দীপঙ্কর। আমি লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ থেকে চলে গেল হচ্ছে একদম হচ্ছে গোটা দেশের পরিস্থিতি নিয়ে। তাই নয়, উনি 2019-এর নির্বাচনে আসবো রব সাহেব, আসবো 2023-এর ফেব্রুয়ারির একটা আপডেট দেব আপনাদের। আসবো আপনার কাছে। অনিন্দাদি কার্যত, হ্যাঁ, 2023-এর ফেব্রুয়ারির ব্লুম প্রিন্ট পত্রিকা সার্চ করুন, মিন্ট পত্রিকা, ইন্টারন্যাশনাল পত্রিকা, সেখানে বলছে আজকে আদানির বিভিন্ন কোম্পানি, SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 40,000 কোটি টাকা ঋণ নিয়েছে। আমার তথ্য না, দেখুন আপনারা সার্চ করুন। আমি ওপেন ক্যামেরার সামনে মাইকে বলে যাচ্ছি। তাহলে এত টাকা আমার ভারতবর্ষে, যেখানে একজন কৃষক 40,000 টাকা ঋণের দায়ে কার্যত গলায় দড়ি দেয় বা বিষ খেয়ে, কীটনাশক ওষুধ খেয়ে সুইসাইড করে, সেখানে 40,000 কোটি টাকা নিয়ে ভেগে যায়। তাহলে নরেন্দ্র মোদী কি করছে? কি বলবেন রব সাহেব? বিতর্ক শুরু হয়ে গেছে কিন্তু। 100 বার বিতর্ক তো থাকবেই। একটা কথা বলা দরকার, যে মূল ব্যাপারটা হচ্ছে 2019 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি বললেন, মে চৌকিদার মানে কি? ও বলছে ফকির বলেছিলেন। হ্যাঁ, প্রথমে ফকিরের কথা বাদ দিলাম, তারপরে তো 10 লাখ স্যুটের কথা বললো। আমি ওইটা যাচ্ছি না, আমি চৌকিদারের কথা আসছি। চৌকিদার মানে পাহারাদার, বাংলা কথা পাহারাদার। কিসের পাহারাদার? দেশবাসীর পাহারাদার। তাহলে দেশবাসীর পাহারাদার, দেশবাসীর সম্পদ ওই গোটা কয়েক মানুষ নিয়ে বিদেশে পালিয়ে গেল, আর উনি এখানে প্রতিটি নির্বাচনী প্রচারে ঘোষণা করলেন যে বিদেশ থেকে যারা এখান থেকে পালিয়ে গেছে তাদের বিদেশ থেকে নিয়ে আসবো। এবং আপনারা দেখেছেন লন্ডনের যে কোর্টেতে কথোপকথন, লড়াই, সেই লড়াইয়ে কি বলছেন, কথা হচ্ছে, আমাদের কেন্দ্রীয় সরকারের দপ্তর বলছে, বিদেশ দপ্তর বলছে, হ্যাঁ ওদেরকে ওখান থেকে আমাদের দেশে ফিরিয়ে আনা হবে। ভোটের আগে বলা হলো, দেশবাসী ভাবলো ওদের ধরে নিয়ে আসবে সরকার, 56 ইঞ্চি ছাতির সরকার, প্রধানমন্ত্রী, অতএব তাহলে মনে হয় পারবে। কিন্তু কি আমরা দেখলাম, আজকে 23 সাল 24 সালে আমরা আরেকটি নির্বাচনের সম্মুখীন হতে যাচ্ছি। এখনো পর্যন্ত কি তাদেরকে ধরে আনা সম্ভব হয়েছে? হয়নি তো। তাহলে এগুলো কি জুমলা? তো এই জুমলা কথাবার্তা যারা বলছেন তাদের মুখ থেকে অন্ততপক্ষে আমরা যদি জুমলা উনি বলছেন যে প্রধানমন্ত্রী যা বলছেন, আমি বলিনি উনি বলছেন জুমলায়, বলিনি। আমি ভেবেছিলাম বহুত্ববাদে আলোচনা হবে, আমি ভেবেছিলাম যে শাশ্বত সনাতন ধর্মের কিছু আলোচনা হতে পারে, আর উনি একটা ভালো প্রপোজাল দিয়েছেন। আমি না, আরেকটা বিষয়, আজকে যেহেতু বড়দিন, ঠিক বলেছেন রব সাহেব, যে আজকের দিনে অন্তত এই না রব সাহেব যেটা বলেছে, আজকে বড়দিন, ক্রিসমাস, ওই বিতর্কে অন্যদিনই যাবো। মূলত যে জায়গাটা বলতে চাইছে, আমরা আসবো, আমিও পারবো ব্যাখ্যা করতে, অন্তত আমারও সেটুকু। আমি অনিন্দিতা থেকে বলতে দিই, আমি বলতে দিই সেটা হচ্ছে আজকে যেহেতু ক্রিসমাস ডে, আজকে উনি বলছেন এই প্রোগ্রামটা লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ না করলেই ভালো। তো কারণ আমরা প্রত্যেকটি ভারতবাসীরা প্রত্যেকটি ধর্মকে আমরা সম্মান দিই। জুমলা, প্রধানমন্ত্রী জুমলা, প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা বলতে দিতে হবে, যেটা শর্ট করে বলতে হবে। বামফ্রন্টের যেটা ক্যারেক্টার, যেটা ওরা গলার জোর দিয়ে অন্যকে দাবিয়ে রাখার চেষ্টা করে। বলতে আমি বলছি তো, আমাকে বলতে দিতে হবে তো।
আপনি গলা উঁচু করলেই তো আমি শুনে থেমে যাব না। আপনি আমলাশোলের কথা বলছিলেন, আমলাশোল কি? আমলাশোল তো ঘটনা জানি আমরা তো। এই দলের নেতা মুখ্যমন্ত্রী আমলাশোলের দুর্ভিক্ষের সময় কিউবায় চাল পাঠিয়ে নিজে প্রমোদ ভ্রমণে ইউরোপে যায়, সেই দলের কোনো মুখের ব্যক্তির মুখে আমি কৃষকের দুঃখ দুর্দশার কথা শুনতে আগ্রহী নই। তাহলে তো এক নম্বর। দ্বিতীয় নম্বর বলতে দিতে হবে। এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আজকে মেহুল চোকসি, নীরব মোদী এরা পালিয়ে গেছে, 100% পালিয়ে গেছে। স্বীকার করলো, ভালো লাগলো, এটা ভালো। আচ্ছা বলতে, ওনাকে বলতে প্লিজ, বলতে প্লিজ। মিথ্যাচার দিয়ে চলছি না, না পালিয়েছে, কিন্তু তাদের সম্পত্তি যে ক্রোক করা হচ্ছে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন। এখন নেট আছে আপনার কাছে, ইন্টারনেট সার্চ করে দেখুন, আপনি সার্চ করে দেখুন। আমার তথ্য আপনার তথ্য আমায় সার্চ করতে হবে না। আপনি আমি আসবো, রব সাহেব আপনি বলুন। হ্যাঁ বলুন। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে ধর্মীয় যে কথাটা বললেন উনি, আমি কোনো বিষয়ে ধার্মিক ব্যাপারটা যেতেই চাইছি না। ভারতবর্ষ সবাইকে নিয়ে বসবাস করে, 100%। না হলে পরে 3 তালাকটা নরেন্দ্র মোদী সরিয়েছে মুসলমান মেয়েদের দিকে তাকিয়ে। গুজরাটটা প্রতিহিংসা, হিংসা নয়, ওটার অ্যাকশন হয়েছিল গোধরাতে, আপনার সবরমতী এক্সপ্রেসে। গুজরাট হচ্ছে রিয়াকশন, কোনো ব্যাখ্যা করেনি। আসবো রব সাহেব। রব সাহেব, মেহুল চোকসিকে আনা গেল না, মেহুল চোকসিকে আনা গেল না, 3 তালাক, গোধরা, অনেক কিছু চলে এলো। মূল জায়গা থেকে আমরা সরে যাচ্ছি, আমরা সরে গেলাম, মূল জায়গা থেকে সরে গেলাম। জায়গা থেকে সরে আসলে আসলে কি হয় রব সাহেব, আসলে কি হয়, পলিটিক্স ইজ দ্য পসিবল ইন্ডাস্ট্রি এখানে না। হ্যাঁ, মূল জায়গা থেকে সরে গেলে চলবে না। আমরা যে জায়গায় আলোচনার জায়গা স্থির করেছিলাম সেখান থেকে আমরা সরে গিয়ে আমরা চলে এলাম অন্য জায়গাতে। ঠিক আছে, আমরা তো জানি, ভারতবর্ষের মানুষ তো আমরা দেখেছি, গোধরার কাণ্ড আমরা দেখেছি। আমরা ভারতবর্ষের একজন সাংসদ, তার পরিবার, তাকে আমরা ইতিহাসে পড়েছি, আমরা যেভাবে তা মানে ওই যদুগৃহ, আমরা গুজরাটের ক্ষেত্রে আমরা সেটা দেখেছি। ভারতবর্ষের কংগ্রেসের একজন সাংসদ তার পরিবারকে চারিদিক থেকে, বাইরে থেকে সমস্ত দরজা বন্ধ করে দিয়ে, গেট বন্ধ করে দিয়ে সেখানে তাদের পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে। এই ঘটনা ভারতবর্ষের, আজকের এই সভ্য ভারতবর্ষের এই অসভ্য বর্বরতার একটা নিদর্শন হিসাবে সারা পৃথিবী দেখেছে। আমরা দেখেছি এগুলো আমরা অস্বীকার করতে পারি না, সারা বিশ্ব দেখেছে, আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বটা দেখেছে। এটা 1 নম্বর। 2 নম্বর যেটা ব্যাপার হচ্ছে যে আমরা সাবজেক্টে সরে যাচ্ছি, সাবজেক্ট আমরা বলছি আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে আলোচনায় ছিলাম, মূলত স্বামী বিবেকানন্দর উপরে বিষয়ে যে বক্তব্য পেশ করা হয়েছিল বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে, সেই বক্তব্যটাকেই খণ্ডন করার জন্য স্বামী বিবেকানন্দকে যে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে তাকে হেয় প্রতিপদ করার চেষ্টা করা হয়েছে। ওটা সারা পৃথিবীর মানুষ জানে না, ওটা পৃথিবীর মানুষ জানে। রব সাহেব লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, এটাতে ছিলাম আমরা। আপনার একটা খুব ভালো প্রস্তাব যে আজকে দিনে না করলেই ভালো হতো, যেহেতু বড়দিন চলছে। আমার কথা এটাই, যেহেতু আমরা বারবার বলি রাজনীতি একটা সম্ভাবনা শিল্প, যতই আপনি লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ বলুন না, কোনো রাজনীতি কোনো না কোনো অলিন্দে ঢুকে পড়বেই। আপনি বলছেন জুমলা, উনি বলছেন আমলাশোল, এ বলছে দেশ বেঁচে দিয়েছে। আলটিমেট নরেন্দ্র মোদীর সরকার, হিন্দুস্তান হবে না ইন্ডিয়া হবে না ভারত হবে, ওরা বলছে নাম পরিবর্তন আমরা করিনি, পরিস্থিতি পরিবর্তন হয়েছে। তো গোটা ভারতবর্ষ এই মুহূর্তে ইন্ডিয়ার যে নাম বলছে ইংরেজদের দালালিটা কারা করেছে ভাই? বীর সাভারকার, যার জন্য এত বেশি মানে উদ্বেলিত হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে, সেই বীর সাভারকারের মূল বক্তব্য সেই সময় কি ছিল? মুচলেখা দিয়েছিল কারা মুচলেখা দিয়েছিল? ইংরেজ। চলে গেলাম আমরা বীর সাভারকারের। হ্যাঁ যাচ্ছি, মানে ইংরেজদের নাম, অতএব ইন্ডিয়া সরে যাবে, এই তো যুক্তি। তাহলে ইংরেজদের দেওয়ার নাম যদি সরে যায়, আমি ইংরেজদের জন্য এত হেট, সেই ইংরেজরা যখন ভারতবর্ষের মানুষ
আপামর জনগণ, ভারতবর্ষের মানুষ যখন লড়াই করছে গান্ধীজির নেতৃত্বে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো, 42-এর আন্দোলন, সেই সময়ে যখন ভারতবর্ষ লড়াই করছে তখন একদিকে এই তৎকালীন সময়ে যারা মানে আজকের দিনে যারা আরএসএস তৎকালীন সময়ে জনসংঘ, তাদের নেতৃত্ব তারা তো সব সারেন্ডার করেছে। আসলে একটা খিচুড়ি হয়ে গেল ব্যাপারটার মধ্যে একটা। আমি একটা ইতিহাসে যাই অনিন্দিতা দিয়ে তো ইতিহাসের কথা আক্রমণ ব্যক্তিগতভাবে হবে না, রাজনৈতিকভাবে হবে। বলছি আমার ইতিহাসটা খুব ভালোভাবে পড়া আছে। দেখুন, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, একবার সংবিধানের প্রস্তাবনার প্রথম লাইন। আপনাদের তো জোট আছে আবার, জোট ফোট করে আপনি ঘুরিয়ে দেবেন, আমার সোজা কথা, আমি গোলাচ্ছি না, আপনি বলুন। সোজা কথা, তার মানে ইন্ডিয়া মানেই ভারত। এই ভারতের সংবিধানের 8ম তপশিলে 22টি ভাষা অন্তর্ভুক্ত আছে এবং পিপলস লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া, নেট সার্চ করুন পেয়ে যাবেন, এটা আমার তথ্য না, ইতিহাসের তথ্য। তার আপডেট তথ্য বলছে ভারতবর্ষে 780টি ভাষা উপভাষার মানুষ বাস করে। তাহলে ভারতবর্ষের এত ভ্যারাইটি, এত বৈচিত্র্যের মধ্যে ঐক্য, শুধুমাত্র আমি ভাষার কথা বললাম, আমি ধর্ম, জাত, সম্প্রদায় কিছুতে ঢুকছি না। তাহলে সেই দেশে দীপঙ্কর বাবু আমাকে একটু কনফিউজ, আমি আপনাকে বলি প্লিজ আপনি আমাকে একটু বুঝিয়ে দিন, আমি একটু বুঝতে পারছি না। আসলে আমি অনেকদিন সাংবাদিকতা করছি, এই যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ আমার মাথায় আসছে না, এটা কি সত্যি কি কোথাও না কোথাও রাজনীতির একটা বেয়নার তৈরি হচ্ছে, নাকি রাজনীতির স্মরণীয় হয়েছে? আমি এটা জানতে চাইছি। আপনারা বামপন্থীরা বিভিন্ন বিচারধারা, একদম সোজা কথা, মেরুকরণ। আমি রদ্দাকেও বলবো, গীতা পাঠ বিজেপি না হলে করছে উদ্দেশ্য নিয়ে, কি রদ্দাদের কি দরকার ছিল চণ্ডীপাঠ কটার? কোনো উস্কানি দেওয়ার দরকার ছিল না। আমার দরকার মুদ্রা কথা, সোজা কথা, আমার 2 কোটি কাজ কোথায় হবে, এসএসসিতে স্বচ্ছ কিভাবে নিয়োগ হবে, জিনিসপত্রের দাম কবে কমবে, 106 টাকার পেট্রোল কবে 70 টাকায় হবে। মোদি তো 2014 সালে যখন গদিতে বসে 72 টাকা ছিল 1 লিটার পেট্রোল, আজকে এখন 106। আমাদের গ্যাস ছিল 414 টাকা, আজকে কিনতে হচ্ছে 970 টাকা, কয়েক মাস আগে কিনছি 1129 টাকা। কবে দাম কমবে? মেডিসিনের দাম কবে? অরিন্দদি, আপনি আমাকে একটু ক্লিয়ার করে দিন। আমি বলিনি আপনাকে, বলিনি আপনাকে, বলিনি আমি আপনাকে বলে দিই, আমি 2012 বুঝতে পারছি, 11 বুঝতে পারছি, 13, 14 বুঝতে পারছি। আমার একটাই প্রশ্ন, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ আমার যেটা বারবার শুরুতেই যেটা ছিল, কারণ আমি প্রত্যেকটা ধর্মকে সম্মান করি, স্বাভাবিক। আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে না, সাংবাদিক হিসাবে প্রশ্ন, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, যদিও বলছেন আপনাদের প্রোগ্রাম নয়, কোথাও না কোথাও রাজনীতির একটা সুপ্ত বাসনা, যেটা 2024-এর আগে পশ্চিমবঙ্গ মাটি থেকে আপনারা শুরু করে দিলেন। আপনি একমত? আমি একমত নই। আমাদের কাছে যে সাংস্কৃতিক সংস্থা থেকে প্রোগ্রামটা নেওয়া হয়েছিল, তারা আমাদের কাছে নিমন্ত্রণপত্র পাঠিয়েছিল এবং প্রধানমন্ত্রী তো বিজেপির প্রধানমন্ত্রী নন, উনি সারা দেশের প্রধানমন্ত্রী। আজকে যদি কি বলে দীপঙ্কর ভাইয়ের কোনো প্রোগ্রাম, হয়তো সাংস্কৃতিক কোনো অনুষ্ঠানে তারা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানায়, আমার মনে হয় প্রধানমন্ত্রী গ্রহণ করবেন। রবদার যদি কোনো প্রোগ্রামে প্রধানমন্ত্রী হিসাবে আমন্ত্রণ জানান, অবশ্যই নিশ্চয়ই গ্রহণ করবেন। গীতা পাঠেও তাই, তারা আমন্ত্রণ জানিয়েছিল, প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন। এবার তার আসেননি, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা বা তার কাজ থাকতেই পারে। তার সঙ্গে বিজেপির কি সম্পর্ক? বিজেপির কাছেও তো একইভাবে রিকোয়েস্ট এসছে। আমি আসবো আজকে রাতে আপনাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের জাতীয় সভাপতি কলকাতায় আসছেন, কারণ স্বাভাবিকভাবে বিভিন্ন সাংগঠনিক বৈঠক চলছে। 24-এ লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হয়ে গেছে, কিন্তু আজকে কিন্তু হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আর হচ্ছে জেপি নাড্ডা, তাদের সাংগঠনিক কাজ থাকতে পারে। আসতে বারণ করিনি, আমি বলছি যে গতকাল লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, পাঠের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আসার কি সম্পর্ক? আপনি কি কোথা থেকে কোথায় মিল পাচ্ছেন আমি জানি না। এই স্বরাষ্ট্রমন্ত্রী বা আপনার প্রেসিডেন্টের আসার কথা প্রোগ্রাম তো কবে থেকে ফিক্স হয়ে রয়েছে, তো তাদের তো আসারই কথা। এবং এইটা যদি 24-এর তার ওরা বলছে যে ওরা ছাড়ুন না, ওরা ছেড়ে দেবো অনেক বলেছে বলেই এবার তখন সোশ্যাল মিডিয়া আর সোশ্যাল মিডিয়া বা মিডিয়া তখন অত থাক, সিপিএম এর মুখে ডেমোক্রেসির কথাটা না আসলেই ভালো। তাতে মরিচঝাপি আসবে, বিজন সেতু আসবে, সাঁইবাড়ি আসবে, আনন্দমার্গী হত্যা আসবে, অনেক কিছু চলে আসবে। ছেড়ে দিন, গণতন্ত্রের বানতলা আসবে, ধানতলা আসবে, কি দরকার ওই সমস্ত প্রসঙ্গ টেনে? গণতন্ত্র নিয়ে আপনারা কথা বলতে আসবেন না। আচ্ছা, আমি ডেমোক্রেসিতে একটা প্রশ্নে আসি।
আপনি নিশ্চয়ই দেখেছেন বা জানেন বোধ হয়, আমি দিল্লি সফরে দেখলাম দেশের শান বান আন হচ্ছে ইন্ডিয়া গেট, সেখানে মোদিজির কাট আউট দেখছিলাম আমি। এটা আমার একটা প্রশ্ন, একটা আজাদির এত বছর পর দেশের পণ্ডিত জওহরলাল নেহরু থেকে আজকে নরেন্দ্র মোদী, এটাকে অন্যভাবে মানে করবেন। আমার বক্তব্য হচ্ছে অতীতের প্রধানমন্ত্রীদের কাট আউট শহর, বন্দর, নগর, রাজপথে, রাস্তায়, জলপথে ছিল না। এটা হঠাৎ করে আপনাদের এটা, আমি আপনাকে ইতিহাস ঘেটে বলছি, পণ্ডিত নেহরু থেকে শুরু করে আজকের প্রধানমন্ত্রী, যেভাবে আপনাদের প্রধানমন্ত্রী, আমি বলছি ব্যাখ্যাটা জানতে যে এত কাট আউট, এত পোচা, বুঝতে পারছেন ডিজিটাল ভারতবর্ষ বলে কি, নাকি হতেই পারে। প্রচার করার তো অধিকার সবারই আছে, দলীয় প্রচার করার অধিকার তো সবার। আপনি কি জানেন যে এখনো চুলা জ্বালিয়ে এখনো গ্রামের ভারতবর্ষের মায়েরা এখনো উজালা গাছ কিন্তু পায়নি, কিন্তু চেষ্টা চলছে। 70 বছরের ইতিহাস তো 10 বছরে ভুলিয়ে দেওয়া সম্ভব নয়, তার জন্য তো তাকে সময় দিতে হবে। তার সঙ্গে হ্যাঁ প্রতিশ্রুতি দিচ্ছি না হলে পরে আপনারা শূন্য হয়ে গিয়ে আমাদের এতগুলো সিট যেখানে দুটো মাত্র সিট যেখানে ছিল, সেখানে ভারতবর্ষের লোক তো মূর্খ নয়, তাহলে তারা যখন তাদেরকে নিয়ে আসছে তার মানে তারা বুঝতে পারছে যে কাজটা এগোচ্ছে। আবার অন্য জায়গায় চলে যাবো, আপনি দুটো কথা বলছেন, অটলজি আর লালকৃষ্ণ আডবাণীজি। লালকৃষ্ণ আডবাণীজি বয়স প্রায় 93-94 বছর হয়ে গেছে, বেশি হবে। উনি কার্যত এখন মানে মার্গদর্শন করছেন, এটা মোদিজির স্ট্র্যাটেজি কিনা বলতে পারবো না, আমি সেই বিতর্কে যাবো না। আর আজকে অটলজির জন্মদিন, ভারতবর্ষের খুব রেসপেক্টেবল প্রাইম মিনিস্টার, আমরা প্রত্যেকে স্মরণ করি, অন্তত সবাই স্মরণ করি। রব সাহেব, মরিচঝাপি, ধানতলা, বানতলা, অনেক ঘটনা, মানে লক্ষ্যখণ্ডে গীতাপাঠ থেকে চলে এলাম ধানতলা, বানতলা, আর উনি বলছেন যে প্রধানমন্ত্রী কেন প্রচার হবে, ডিজিটাল ভারতবর্ষ হওয়া তো উচিত। ভারতবর্ষের যে পরম্পরা, রাজনীতি যে পরম্পরা, প্রধানমন্ত্রী যারা পরম্পরা, আপনি কি দেখেছেন কথা? সোনালী চতুর্ভুজ কার প্রকল্প? অটলজি প্রকল্প। এত একটা বৃহৎ প্রকল্প এবং একটা ভালো প্রকল্প আমরা সকলে স্বীকার করি, তাকে তো প্রচার করতে এরকমভাবে দেখিনি। তিনিও তো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে ইনি ফকির, অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছেন উনি বলেছিলেন না যে আমি দেখছি উনি ওনার বক্তব্যগুলো উনি বলেছিলেন না, उम्र 16-17 साल झोला लेके घर से निकल पड़े, पढ़ाई के बारे में जब पूछा गया कितना पढ़े, अरे भाई पढ़ाई कितना 10-11 क्लास होगा। ওই সময়ে ঘর থেকে ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছিলাম, 16-17 বছর বয়স, 17-18 বছর, 17-18 সাল, এই সময় ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম ঝোলা নিয়ে কারা বেরোয় মূলত ফকির, ওই যে কথাটা বলছে গরিব মানুষ যারা মূলত তারাই ঝোলা নিয়ে বেরোয়। সুটেড বুটেড বা এরকম খুব বড় লোক, খুব দেশের প্রধানমন্ত্রী পরিবার হয়, তাহলে ঝোলাটা নিয়ে বেরোয় না, তারা মানে লাগেজ নিয়ে বেরোয়। ভালো, উনি যখন বেরিয়েছেন সেই সময় লাগেজের প্রচলন ভারতবর্ষে যথেষ্ট ছিল, বেরোয়, তো উনি ঝোলা নিয়ে বেরিয়েছিলেন। তা ঝোলা নিয়ে বেরোনোর পর যে ব্যক্তি ঝোলা নিয়ে বেরোলেন, তাহলে তিনি গেলেন কিন্তু ধর্মকর্ম করতে। তাহলে ধর্মকর্ম করতে গিয়ে ঝোলা নিয়ে বেরিয়ে হঠাৎ তিনি আবার সুটেড বুটেড হওয়ার আর ছবি লাগিয়ে চারিদিকে প্রচার করার স্বপ্ন দেখতে শুরু করলেন। অথচ যে ভারতবর্ষের যে ছবিগুলো ভারতবর্ষের মানুষ দেখতে চাইছে সেই ছবিগুলো নেই। ভারতবর্ষের রেল কোন অংশে কতটা বিক্রি হয়ে গেল সেই ছবিটা তুলে ভারতবর্ষের কাছে দিল না। ভারতবর্ষের সেল কোথায় বিক্রি হয়ে গেল তাদের কাছে সেগুলো দিল না। আমি সবার কাছে আসবো। ভারতবর্ষের স্টেশন বিভিন্ন কর্পোরেট সেক্টরের কাছে চলে গেল, আমরা এইগুলো দেখতে পাচ্ছি না ছবিতে, যে কারা নিল। মানে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠে অনেক কিছু ছিল। হ্যাঁ, কি আমি একটু গীতাতেই আসি। দেখুন, আমি একটু গীতা থেকে আর একটু পিছিয়ে যাই, মানে উনি তো ইতিহাসে বলছেন, আমি পিছিয়ে যাই, আমরা বেদে যাচ্ছি, বেদে যাচ্ছে, বেদ, তারপর ব্রাহ্মণ্য ধর্ম, তারপর হিন্দু ধর্ম। আমি একদম ইতিহাস ঘেটে বলছি। বেদের মূল ভিত্তি কি জানেন? বেদের মূল ভিত্তি হচ্ছে কর্ম, ধর্ম এবং জ্ঞান। এই কর্ম, ধর্ম, জ্ঞান এইগুলো হচ্ছে নিয়ন্ত্রক, যারা মেনে চলে তারা হচ্ছে হিন্দু ধর্মের উপাসক হয়, তারা হিন্দু হয়। তাহলে এই যে কর্ম, ধর্ম, জ্ঞান এইটাকে বাদ দিয়ে আজকে
কোরআনকে, গীতাকে রাজনীতির আঙিনায় নিয়ে আসা, মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করা, এই কালচার ভারতবর্ষে যদি কেউ প্রত্যন করে থাকে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। বেশ বেশ গীতার কর্মযোগ মানে হচ্ছে ভারতবর্ষের আধ্যাত্মবাদের মূল অংশ। কর্মযোগ মানে কর্ম মানে তুমি কর্ম করে যাও, 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 কর্ম করে ফলের আশা করো না। আমি 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 আসবো 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 আমি 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 আপনাকে বলি প্লিজ অরিন্দদি, রব সাহেব, দীপঙ্কর, আমি একটা অন্য মুডে নিয়ে যেতে চাইছি। আমার মনে হয় আপনাদের ভালো, আমি খুব ভালো হিন্দি বলতে পারি না, তবু আপনাদের শোনাই, আপনাদের হয়তো কাজে লাগতে পারে। একটা কবিতায় বলছে, बांट दिया इस धरती को क्या चाँद सितारों को, नदियों को कुछ नाम रखे, बहती धारा को क्या होगा, सीप की गंगा पानी है, आबे जमजम की पानी है, मुल्ला भी पिए पंडित भी पिए, पानी का मजहब क्या है। फर के परस्त से पूछा, क्या सूरज अलग बनाओगे, एक हवा में सांस भी सबकी, क्या हवा भी न चलाओगे, नस्ल करो बंटवारा, वो कौम का ढोंगी है, खुदा ने मंदिर तोड़ा था, राम ने मस्जिद तोड़े। আশুতোষ রানা বিখ্যাত কবিতা, খুব বিখ্যাত অভিনেতা। এটা মনে হলো আজকের ডেটে খুব সাজুর্যের সঙ্গে, সৌন্দর্যের সঙ্গে এই কবিতাটা খুব গুরুত্বপূর্ণ। গোটা দেশ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, বাটোয়ারা, নাম পরিবর্তন এবং হিন্দুত্ব বা মার্ক্সবাদী, কমিউনিস্ট পার্টি, তৃণমূল কংগ্রেস। আমি বলছি যে ভারতবর্ষের ভবিষ্যৎ নিয়ে আমরা সবাই ওরিড অ্যাবাউট, কারণ এত বিজেপি চিন্তিত না, বিজেপি ভারতবর্ষের মানুষের অন্তত সমস্যা নিয়ে আগামী দিন নিয়ে চিন্তিত না, ওরা চিন্তিত হচ্ছে ক্ষমতা কতদিন ধরে রাখতে পারবে, আর রাখবে বলেই আজকে এই মেরুকরণটা শুরু করেছে। নাহলে দেখছেন না, আমরা বারবার বলেছি যা এজেন্ডা ছিল, আমরা বিশ্বাস করি এটাই। আবার বলছি ভগবান শ্রীকৃষ্ণ, যার কথা বলা হচ্ছে, কুরুক্ষেত্রের যুদ্ধে যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন যখন যুদ্ধ করব কি করব না দ্বিধাগ্রস্ত, তখন তাকে বলল তুমি ধর্মরাজ্য স্থাপনের জন্য যুদ্ধ করো। তখন পাল্টা অর্জুন কি বলেছিল, আমি ন্যায়সঙ্গত যুদ্ধ করব। ঠিক এই ন্যায়ের কথা আমরা বলছি। আজকে ইনসাফ যাত্রা করছি না, না ইনসাফি হচ্ছে কৃষকদের সঙ্গে, ইনসাফ যাত্রা হচ্ছে না বেকারের সাথে, না ইনসাফি হচ্ছে। আজকে না ইনসাফি হচ্ছে না ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, ব্যাংক বেচে দিচ্ছে, তেল কল বেচে দিচ্ছে, ব্যাংক বিশাস্তিকরণ, এই যে না ইনসাফি চলছে, এই না ইনসাফের বিরুদ্ধে আমরা ইনসাফ চাই, এবং বাংলাতে যে চুরি জুচ্চুরি চলছে সেই না ইনসাফির বিরুদ্ধে ইনসাফ চাই। এবার বাংলায় চলে এলো, বাংলায় প্লিজ 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 আপনাকে, আপনি টার্গেট, মানে আপনাকে সিপিএম টার্গেট করছে, ইনসাফ চাইছে। এক মিনিট ইনসাফ চাইছে, ইনসাফ। মূল বক্তব্যটা বিজেপি, আমরা ঘুরে গেলাম অনেকটা। ইনসাফ নিয়ে লড়াই, এ বিষয়ে আমার ঢোকার কোনো প্রয়োজন নেই, কারণ এটা সিপিএমের তরফ থেকে এটা মনে হতেই পারে ইনসাফ যেহেতু হচ্ছে যে ব্যাপারটা একটা হিন্দি উর্দু শব্দ ভারতবর্ষব্যাপী সমগ্র স্তরের মানুষের কাছে পৌঁছাবার জন্য, এটা বক্তব্যটাকে সারা ভারতবর্ষব্যাপী মানুষের কাছে প্রচারের আলোয় নিয়ে আসার জন্য হয়তো ইনসাফ যাত্রা রেখেছেন। আপনাদের ভাষা অনুযায়ী ন্যায় রাখলে ভালো হতো, হয়তো ওনারা ন্যায় বাংলার গণ্ডি পেরিয়ে ভারতবর্ষের বাকি অংশেও পৌঁছাতে চেয়েছে, হতে পারে। তা আমি এটা নিয়ে যাচ্ছি না, এই বিতর্কে যাচ্ছি না। আমার বক্তব্য খুব পরিষ্কার, কেউ ইনসাফ যাত্রা করে যদি সত্যিকারেই বাংলার প্রকৃত অর্থে কোথাও নাইনসাফি হয়ে থাকে কোনো ক্ষেত্রে, সেটা যদি ফিরিয়ে আনা যায় তাতে আমার কোনো অসুবিধা নেই। যদি প্রকৃত আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনসাফের প্রতিভূ, তিনি প্রতিনিয়ত ইনসাফের পক্ষে কথা বলেন, মানুষ যাতে ইনসাফ পায় সেটা চেষ্টা করে চলেন। আপনারা দেখেছেন যে 2011 সালে ক্ষমতায় আসার পর মূলত বাংলার খেটে খাওয়া দরিদ্র ক্ষেতমজুর শ্রমিক শ্রেণীর মানুষের কথা ভেবেই তিনি একদম নিচের স্তর পর্যন্ত যা পৌঁছে দিয়েছেন, মাইক্রো লেভেল পর্যন্ত বলছেন আপনি, পর্যন্ত যা পৌঁছে দিয়েছেন, একদম ডাইরেক্ট বেনিফিশিয়ারি মানুষ একদম তা হচ্ছে যে লাভান্বিত হয়েছে। শুধু বেনিফিশিয়ারিতে লাভবান হয়েছে একটা অংশ, সরকারের পক্ষ থেকে যা পৌঁছে দিয়েছেন এত বৃহৎ অংশে কোথাও হয়তো কোনো ধরনের ছোটোখাটো ঘটনা ঘটেছে, আমি এটা অস্বীকার করি না। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই কথা বলেছেন, আপনারা জানেন যে এই যে কেন্দ্রীয় সরকার সারা বাংলার 100 দিনের কাজের টাকা আটকে রেখেছেন, আবাস যোজনার টাকা আটকে রেখেছেন, তারা এতগুলো টিম পশ্চিমবাংলায় পাঠিয়ে সার্ভে করে
কয়েকটি পঞ্চায়েত এলাকার কয়েকটি ঘটনা তারা হচ্ছে আমাদের কাছে জানিয়েছেন লিখিতভাবে, সরকারি রিপোর্ট যেটা দিয়েছেন, সরকারের কাছে যে রিপোর্ট দিয়েছেন, হ্যাঁ কয়েকটি পঞ্চায়েত এলাকার ঘটনা তারা বলেছেন। তাহলে কয়েকটি সারা এই বৃহৎ রাজ্যের পঞ্চায়েত এলাকায় এত হাজার পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতে যদি কয়েকটিতে ঘটনা ঘটে, সেই কয়েকটি লোক দায়ী। তাদেরকে আমরা নিশ্চয়ই তাদের বিরুদ্ধে যা আইনত ব্যবস্থা নেওয়ার আছে সেটা নেওয়া হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু তার মানে এটা নয় সারা বাংলার যে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা সারা বাংলার পঞ্চায়েতে কাজ করে 100 দিনের টাকা পাচ্ছে না, তারা তো ন্যায় থেকে বঞ্চিত হচ্ছে, তারা তো ইনসাফ থেকে বঞ্চিত হচ্ছে। তাদের পক্ষে কথাটা কেন ইনসাফ যাত্রায় তোলা হচ্ছে না? বেশ শুনলেন রব সাহেব বক্তব্য, হ্যাঁ বলুন। 100%। তাহলে পরে যেই ছেলে মেয়েগুলোকে ট্রেনে হিঁচড়ে রাস্তার থেকে টেট প্রার্থীরা যারা টেটে পরীক্ষা দিয়েছিল তাদেরকে রাস্তার থেকে টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়াটা ওটা কোন ইনসাফের পর্যায়ে পড়ে? তারা এই যে এত দিন ধরে ছেলে মেয়েগুলো রাস্তার উপরে বসে রয়েছে, তাদের চাকরি নেই বাকরি নেই, অথচ দেখুন আপনি প্রত্যেকটা স্কুলে কিন্তু শিক্ষকের অভাব রয়েছে, সমস্ত বিষয়ে শিক্ষক নেই, শিক্ষিকা নেই রয়েছে, কিন্তু ওই ছেলে মেয়েগুলো এত দিন ধরে ওই রাস্তার উপরে বসে রয়েছে, তারা কোন সা ইনসাফ পাচ্ছে? রব সাহেব যে বলছেন যে প্রত্যেকটা ক্ষেত্রে যাচ্ছে, প্রতিনিয়ত কথা বলছেন, যা কিছু হচ্ছে বলছে। আমরা যখনই কোনো বিষয়ে অবতারণা করছি তখনই বলছেন কোর্টে যেতে বলুন, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, যান সেখান থেকে আদায় করে নিয়ে আসুন। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যারা একটা কথা প্রমাণিত হলো, রবদাও বললো 100 দিনের টাকা দিচ্ছে না সরকার, কেন্দ্রীয় সরকার, আবাস যোজনায় দুর্নীতি হয়েছে। আবার অনিন্দিতা দিও বললো টেনা হিচড়া করা মানে যোগ্য প্রার্থী, মানে না ইনসাফই হচ্ছে। আমরা তো চাকরির জন্য ইনসাফ যাত্রা করছি, আবাস যোজনার যাতে দুর্নীতি বন্ধ হয় তার জন্য তো ইনসাফ যাত্রা করছে। মানে দুর্নীতিতে যেমন ম্যাক্রো লেভেলে হচ্ছে বিজেপি চুরি করছে, মাইক্রো লেভেলে তৃণমূল কংগ্রেস চুরি করছে। আপনাদের আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ। আমি অনিন্দাদি কোয়াইট অ্যান্ড সাইলেন্টলি আমরা ডিল করব। আমি বলি আমরা অনুষ্ঠান শেষ করব, আরও চলবে গরমাগরম। কারণ এক তো আপনি যা বলছেন টেম্পারেচার ডেসিবেল ঠিকঠাক আছে, রব সাহেব একটু লো টোনে বলছেন, লো টোনে বলেন না উনি কথা, দীপঙ্কর ডেসিবেল একটু বেশি হয়। অত্যন্ত একটা সুন্দর বাতাবরণ, তো আশা করতেই পারি আপনারা করেছেন। প্রথমত আমি কৃতজ্ঞ, ধন্যবাদ আপনাদের প্রত্যেকে, আপনারা আমাকে সময় দিয়েছেন আমাদের thequery.com-এ। আমি একটা শেষ করব, একটু সময় আমাকে দেবেন। আমি অটল যেটা বিখ্যাত কবিতা আপনাকে পড়ে শোনাবো, সবাইকে শোনাবো। আমি হিন্দি ভালো বলতে পারি না, যতটুকু আমার জ্ঞান বুদ্ধি আছে ততটুকু আমি শোনাই। অটলজি লিখছেন, मौत से ठन गई जूझने का मेरा इरादा ना था, मोड़ पर मिलेंगे इसके वादा ना था, रास्ते रोक कर वहीं खड़ी हो गई, यूँ लगा जिंदगी से बड़ी हो गई। এটা অটলজি বিখ্যাত কবিতা, আমি পুরোটা পড়লাম না। খুব বিখ্যাত মানুষ, পণ্ডিত মানুষ, আমরা তাকে নিয়ে কোনো ইয়ে করবো না। কিন্তু ছিলাম লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ, সে গীতাপাঠ থেকে দেশের প্রধানমন্ত্রীর পোশাক আশাক, ড্রেস, ইনসাফ যাত্রা, সবাই তর্ক বিতর্ক করলে, তর্ক বিতর্কের মধ্য দিয়ে প্রতিবেদন তৈরি হয় এবং তার একটা মাধুর্য তৈরি হয়, ডিসকাশনটা খুব গুরুত্বপূর্ণ হয়, ডেমোক্রেসি যেটা আমরা মেনটেন করি। তাই অনিন্দিতা বল আপনাকে ধন্যবাদ, বিজেপির মুখপাত্র আব্দুর রব সাহেব, বিজেপি তৃণমূলের সিনিয়র লিডার, সাধারণ সম্পাদক, আপনাকে ধন্যবাদ। দীপঙ্কর লড়াকু নেতা, সিপিএমের জেলা কমিটির সদস্য, আপনাকে ধন্যবাদ। এবং আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, সঙ্গে থাকবেন। তাই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ থেকে আমরা বিচ্যুতি ঘটাইনি, কারণ প্রতিটি ধর্মগ্রন্থের প্রতি আমাদের আস্থা, ভরসা, বিশ্বাস। আমরা প্রত্যেকটি মানুষ ইডিওলজি বিশ্বাস করি, দর্শনে বিশ্বাস করি, কারণ দর্শন বাদ দিয়ে কোনো মানুষের জীবনবোধ তৈরি হয় না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, আমি নয়ন রায়।